প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মাহফুজা সুলতানা, সিনিয়র সহকারী শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। প্রায় 18 মাস স্কুল বন্ধ থাকার পর তোমার গত 12 তারিখ 12 সেপ্টেম্বর স্কুল খুলছে। তোমাদের সপ্তাহে একদিন ক্লাস, এর জন্য তোমাদের এখনো হয়তো স্কুল আসার সুযোগ হয় নাই। প্রত্যেকদিন তোমার দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের ডেলি 2টা করে ঘন্টা থাকবে, আর অন্যান্যদের ডেলি 2টা করে ঘন্টা থাকবে দৈনিক সপ্তাহে একটা করে আর কি একদিন তোমার স্কুলে উপস্থিত থাকবে। এই জন্য সরকার থেকে আমাদেরকে অ্যাসাইনমেন্টও চালু থাকবে এবং তোমার অনলাইন ক্লাসও চালু থাকবে, কারণ একদিন স্কুলে এসে তো তোমরা সব পড়া শেষ করতে পারবে না। তাই আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র একদিন পড়াবো প্রত্যেক মঙ্গলবার দিন। প্রত্যেক সপ্তাহের প্রথম মঙ্গলবার দিন বাংলা প্রথম পত্র, দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার দিন তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র পড়াবো। সেই হিসেবে আজকে দ্বিতীয় সপ্তাহ তোমাদের আমি বাংলা দ্বিতীয় পত্র পড়াইতেছি। তোমরা নিশ্চয়ই এতদিনে দ্বিতীয় মিড টার্ম পরীক্ষার সিলেবাস পাইয়েছ, মাসিক পরীক্ষার। আমি সেই সিলেবাসের উপরে আজকে একটু আলোকপাত করতেছি। আর সিলেবাস যদি শেষ করতে না পারি, একদিন ক্লাস মাত্র, সপ্তাহে তোমার একদিন বাংলা দ্বিতীয় পত্র পাবো, তো তোমরা বাড়িতে নিজের সিলেবাস দেখে কিছু পড়া শেষ করে নিতে হবে, বুঝছো? সিলেবাসটা নিশ্চয়ই তোমরা পাইছো। আমি আবার তোমাদেরকে সিলেবাসটা বলে দিতেছি। দেখো, সংখ্যাবাচক শব্দ পরিচ্ছেদ 16, তারপরে পরিচ্ছেদ 27 বচন, পরিচ্ছেদ 31 বাক্যের অংশ শ্রেণী বিভাগ, এবং পরিচ্ছেদ 40 বাগধারা 111 এবং 112 পৃষ্ঠায় বাগধারা আছে। তোমাদেরকে আজকে আমি বচন এবং বাক্যের অংশ শ্রেণী বিভাগ এই দুইটা অংশ আলোচনা করতেছি। প্রথম অংশ দেখো, 72 পৃষ্ঠা খুলো তোমরা। বচন চ্যাপ্টারটা সহজ, এই জন্য 2টা চ্যাপ্টার আছে, আমি সহজ চ্যাপ্টার 2টা আছে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। বচন এমনি আমরা জানি, বচন অর্থ বলতে আমরা সংখ্যা ধারণা বুঝি, কিন্তু ধারণা বলবো না, সংখ্যা ধারণা বুঝি। একের বেশি সংখ্যা বোঝাতে যেসব লগ্ন বিশেষ্য বা সমার্থের সঙ্গে যুক্ত হয় সেইগুলিকে বচন বলে। যেসব শব্দের সঙ্গে বহুবচন লগ্ন যুক্ত হয় না সেগুলিকে একবচন শব্দ, এবং যেগুলির সঙ্গে বহুবচন লগ্ন যুক্ত হয় সেগুলিকে বহুবচন শব্দ বলা হয়। একবচন শব্দ উদাহরণ দিচ্ছেন, শিক্ষক ক্লাসে এসেছেন, শিক্ষকের সাথে কোনো কিছু যুক্ত হয়নি, কোনো লগ্ন যুক্ত হয়নি। আবার 2 নম্বর উদাহরণ দিচ্ছে, দেখো বইটা কোথায় হারিয়ে গেল। বইটার সাথে একটা নির্দেশক, এর সঙ্গে কোনো বহুবচন লগ্ন যুক্ত হয়নি, এই জন্য এগুলি একবচনের উদাহরণ। আর বহুবচন শব্দ উদাহরণ, মাঝিরা নৌকা চালায়, কলমগুলোর দাম অনেক। এখন প্রথম বাক্যে একবচন, দেখো মাঝি শব্দের সাথে একটা রা যুক্ত হয়েছে, বহুবচন মাঝিরা বুঝেছে। একইভাবে আবার দ্বিতীয় বাক্যে দেখো, গুলো লগ্ন যুক্ত হয়েছে, বহুবচন কলমগুলো হয়েছে। এই যে রা যুক্ত হয়েছে, গুলো যুক্ত হয়েছে, এগুলি কি বোঝায়? বহুবচন বোঝায়। তোমার যদি দেয় মাঝিরা নৌকা চালায়, কোন বচন উদাহরণ? এটা বহুবচন উদাহরণ। আর যদি শুধু মাঝি নৌকা চালায়, তাহলে একবচনের উদাহরণ হতো। এখন দেখো, রা এরা গুলো গুলি, এগুলি বহুবচন হয়। যেমন ছাত্ররা ধনীরা, ছাত্র সাথে রা হইয়া বহুবচন হয়েছে। এরা ভাইয়েরা শিক্ষকেরা, গুলো ফুলগুলো গরুগুলো, গুলি বইগুলি গড়গুলি, ছেলেদের মেয়েদের, এই রা এরা গুলি এগুলি যুক্ত হইয়া বহুবচন হয়েছে। এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি তোমাদের, 5টা উদাহরণ তোমরা দেখো। পরীক্ষার সময় হয়তো দিবে যে নিচের কোনটি বহুবচনের উদাহরণ, ছাত্ররা, তারপরে এরকম দিয়া দিবে আর কি অবজেক্টিভে। কিছু একবচন শব্দে বহুবচন শব্দ সময় কাঠামোগত পরিবর্তন হয়। যেমন একবচনে আমি, বহুবচনে আমরা। আমি বললে আমি একা বোঝাবো একবচন, আর আমরা যখন বলবো তখন এটা বহুবচন হবে। তুমি তোমরা, সে তারা, তিনি তারা। তিনি বুঝালে একজন বুঝাবা, তারা বুঝালে বহুবচন বুঝাবো, তুমি বুঝালে একজনে বুঝাবো তোমরা বহুবচন, আমি বুঝালে একবচন বুঝাবো, আমরা বুঝালে বহুবচন। এগুলি কোন কাঠামোগত পরিবর্তন হয়েছে। আবার প্রাণী বা বস্তুর নামে বহুবচন হয়। যেমন কি বসে, সব বসে, সমূহ বসে, আবলি বসে, মালা বসে, এগুলি যুক্ত হয়। যেমন সব, হাই সব, হাগি সব, বহুবচন। সমূহ, গ্রন্থ সমূহ, বৃক্ষ সমূহ। তারপরে দেখো, তোমরা মনোযোগ দিয়ে একবার পড়লেই বুঝবা, বেশি কঠিন পড়ে না। আবলি, নিয়মাবলী, রচনাবলী। আবলি দিয়ে একটি বহুবচন লেখো, রচনাবলী। রচনাবলী একটা বহুবচন শব্দ। মালা, মেঘমালা, পর্বতমালা।
পর্বতমালা বহুবচন শব্দ, নিচের কোনটি বহুবচন শব্দ এরভাবে আসতে পারে, মালাতি বহুবচনবাচক শব্দ কোনটি এরকম। আবার মানি পক্ষে বহুবচন করার সময় গণ, বৃন্দ, মণ্ডলী ইত্যাদি লগ্ন যোগ করা হয়। যেমন সদস্যগণ, সচিবগণ, গণ দিয়া মানি পক্ষ বুঝাইছে এগুলো। বৃন্দ, শিক্ষক বৃন্দ, দর্শক বৃন্দ। মণ্ডলী, সুধী মণ্ডলী, সম্পাদক মণ্ডলী। বর্গ, পণ্ডিত বর্গ, মন্ত্রী বর্গ। এগুলি মানি পক্ষের বহুবচন বোঝাচ্ছে, 4টা দিছে। আবার অনেক ক্ষেত্রে বচন লগ্ন ব্যবহৃত না হলেও বহুবচন হয়। যেমন বাজারে লোক কম, লোক দিয়ে বুঝাইছে কি, বাজারে একজন লোককে বুঝাইছে না, বাজারে লোক কম বলতে এটা বহুবচন বুঝাইছে। বহুবচন এক বচনে, কিন্তু এটা বহুবচন হিসাবে ব্যবহার ছিল, বহুবচন হতে পারে। যেমন মৌমাছি মৌচাক বানায়, তো মৌমাছি মৌচাক বানায়, একটা মৌমাছি মৌচাক বানায় না, অনেকগুলি মৌমাছি মৌচাক বানায়। এটা এক বচনে কি বহুবচন বোঝানো হয়েছে। প্রশ্ন থাকে নিচের কোনটা এক বচনে তুমি বহুবচন হতে পারে। সমাজের নারীর ক্ষমতা নিয়ে অনেক গবেষণা করছেন। নারীর বলতে একজন নারীর ক্ষমতা নিয়ে গবেষণা করছেন না, নারী জাতির সম্পূর্ণ নারীদের নিয়ে গবেষণা করছেন। এইগুলি এক বচন হইল কি হয়, এক বচন ব্যবহৃত না হইলে এটি বহুবচন হইতে পারে। এই দেখো এবার একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্ন বিশেষ সর্বনাম করে যুক্ত হয় তার নাম কি, বচন। হ্যাঁ, এই উত্তরটি দেখো, 1 নম্বর বচন। নিচের কোনটি এক বচন? তোমরা অনুশীলনী উত্তরটি দেখো। আমি এক বচন, বইগুলি বহুবচন, মাঝিরাও বহুবচন, কলমগুলো বহুবচন। নিচের কোনটি এক বচন? আমি, আমি বহুবচন, আমরা। মানি লোকের বেলায় বহুবচনে কি লগ্ন ব্যবহৃত হয়? মানি লোকের বেলায় বহুবচনে বৃন্দ ব্যবহৃত হয়, বৃন্দ। এটা দেখো 4টা আছে, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। 4টা তুমি মনে রাখতে হবে। নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহার না হয় বহুবচন বোঝাচ্ছে? দেখো মৌমাছি মৌচাক বানায়, এটা বহুবচন না হয়েও বহুবচন বোঝাচ্ছে। আমি একটু আগে কথা বলছি। পর্বত শব্দকে বহুবচন করতে কি ব্যবহার হয়? পর্বত শব্দকে বহুবচন করতে পর্বতমালা ব্যবহার হয়। পর্বতমালা তোমরা মালার ভিতরে টিক দাও। এটা 5টা অবজেক্টিভ আছে, 5টা অবজেক্টিভ বলছি তোমাদের। পরীক্ষার সময় তোমাদের যদি অনুশীলন দিয়ে করে এগুলি পাইবা, অনুশীলন দিয়ে না করে যদি বইয়ের ভিতর দিয়ে করে তারপরে তোমরা পারবা। কেমন? এই বচন নিয়ে একটু অংশ দিল, সেটা তোমাদেরকে আজকে আমি আবার বাক্যের অংশ নিবে পরীক্ষার, কারণ পরীক্ষার সিলেবাসটা আমি চাইতেছি শেষ করে দেওয়ার জন্য। বাক্যের অংশ নিবে, দেখো তোমরা 83 পৃষ্ঠা খুলো। বাক্যের অংশ নিবে, এটা ছোটো চাপটা তোমাদেরকে একটু আমি পরে দিতেছি। দেখো 83 পৃষ্ঠা, পরিচ্ছেদ 31, বাক্যের অংশ নিবে। আর বাগধারা যে 111-12 পৃষ্ঠা আছে, বাগধারাগুলো তোমরা নিজেরাই করে নিবে। ডেলি 5টা করে বাগধারা করে দিলে তোমাদের শেষ হয়ে যাবে। এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক এককে বাক্য বলে। কেমন? পূর্ণ অর্থবোধক হইতে হবে। এক বা একাধিক শব্দ দিয়ে তোমার করলে হবে না। এটা কি অর্থবোধক ভাষিক এককে বাক্য বলে। বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হইতে হবে। তাহলে এটা একটা বাক্য। সচেতনতা বই পড়ে, এটি একটি বাক্যে 5টি শব্দ দিয়ে গঠিত। এই বাক্যে বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশিত হয়েছে। সচেতনতা পড়ে, বললে মনের ভাব প্রকাশিত হতো না, তারা কি পড়ে? কিন্তু বই পড়ে লেখলে মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে। এদিক দিয়ে পদ হল বাক্যের একক। রূপতত্ত্ব অংশের শব্দ শ্রেণী নামে বাক্যের এই পদ বিভাজন উপস্থাপন করা হয়েছে। যে আমরা বাক্যের যে রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব আগে পড়ে গেছি, এর ভিতরে কি এই অংশটা বাক্যের অংশ, রূপতত্ত্বের অংশ। সচেতনতা বই হলো বিশেষ্য, ও হলো যুজক এবং পরে হলো ক্রিয়া। এই যে কোনটা তোমার বিশেষ্য, কোনটা ক্রিয়া, কোনটা যুজক, এগুলি সব আলাদাভাবে বুঝাই দিচ্ছে। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ অনেক সময় পদের মতো কাজ করে, তখন সেই একাধিক শব্দের গুচ্ছকে বর্গ বলা হয়। উপরের বাক্যের সজীব নত হইল একটি বর্গ। সাধারণ বাক্যের 3টি অংশ থাকে: কর্তা, কর্ম, ক্রিয়া। বাক্যের ক্রিয়াকে যে চালায় সে হলো কর্তা, যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্ম। আর বাক্যের মধ্যে যে অংশ দিয়ে কোনো কিছু করা বা ঘটা বোঝায় তাকে বলে ক্রিয়া। উপরের বাক্যের সজল উন্নত হলো কর্তা, তারা কাজটা করতেছে। বই হলো কর্ম, তার যে কাজটা করতেছে, এবং ক্রিয়া হইল পড়া, পড়ে। সজল লতা বই পড়ে, পড়ে হইল ক্রিয়া। সজল লতা হইল কর্তা, বই হইল কর্ম। প্রতিটি বাক্যের মধ্যে 2টি অংশ থাকে: উদ্দেশ্য, বিধেয়। 3টি অংশ প্রধান, 3টি অংশ থাকে সাধারণ বাক্যের: কর্তা, কর্ম, ক্রিয়া।
আর আবার তৃতীয় অংশ থাকে উদ্দেশ্য তৃতীয়। দুটি অংশে ভাগ করা যায়। বাক্যের যে অংশ কার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয়। উপরে বাক্যের সজীব হল উদ্দেশ্য এবং বই হলো বিধেয়। গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়: সরল, জটিল, যৌগিক। বাক্যের অনেক প্রকার ভাগ আছে। তোমাদের এই বইতে অল্প অল্প অংশ দিচ্ছে। তোমার গত বছর অন্য বছরের নবম শ্রেণীর যে বই ছিল, নবম দশম শ্রেণীর গত বছরের বই, এই বছর তো তোমাদের নতুন বই করছে। এক পৃষ্ঠার একটা চ্যাপ্টার একদম সহজ করে দিচ্ছে, পরে একদম তোমাদের সিলেবাস করা দিতে একটু একটু করে। আর আগের বই কিন্তু অনেক বেশি ছিল সিলেবাসে, একটা অংশে এই ব্যাকের অংশ শ্রেণী অনেক বড় ছিল। তোমাদের বই অনেক ছোট করছে, তোমরা দৈনিক একটা অনুচ্ছেদ শেষ করে ফেলাতে পারবা। দেখো, গঠনগত দিক থেকে অবজেক্টিভে আছে। গঠনগত দিক থেকে বাক্য কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য কাকে বলে? যে ব্যক্তি একটি বাক্যে সক্রিয় ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যে সবার জন্য চা বানিয়েছে, একটি বাক্য ক্রিয়া। জটিল বাক্য একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য থাকলে তাকে জটিল বাক্য বলে। যেমন, যদি তোমার কিছু বলার থাকে একটা অংশ, তবে এখনই বলে ফেলো দুটো অংশ। একটা মূল বাক্যের অধীনে যদি একাধিক আশ্রিত বা বাক্যাংশ থাকে, বাক্যের দুটা তিনটা অংশ থাকে, এটাকে বলা হয় জটিল বাক্য। তারপর যৌগিক বাক্য থাকে, এক বা একাধিক বাক্য বা বাক্যাংশের দুটো বাক্য যুক্ত হলে যৌগিক বাক্য গঠন করে। রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত। আর দিয়া এই বাক্যকে যুক্ত করছে, এটা হলো যৌগিক বাক্য। বাক্যের দ্বিতীয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনা বাক্যকে বিভাগে ভাগ করা যায়: সক্রিয় বাক্য, অক্রিয় বাক্য। সক্রিয় বাক্য হলো যেসব বাক্যের দ্বিতীয় অংশে ক্রিয়া থাকে তাকে বলে সক্রিয় বাক্য। যেমন, আমার মা চাকরি করেন, ক্রিয়া আছে, সক্রিয় বাক্য। আর অক্রিয় বাক্য হলো যেসব বাক্যের দ্বিতীয় অংশে ক্রিয়া থাকে না, অক্রিয় বাক্য। যেমন, তিনি বাংলাদেশের নাগরিক, কোনো ক্রিয়া নাই, এটা হয় অক্রিয় বাক্য। তবে অতীত ভবিষ্যৎকালের প্রয়োগে এগুলি সক্রিয় বাক্য হয়ে যায়। যেন তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন বা তিনি বাংলাদেশের নাগরিক হবেন, এটা যদি ভবিষ্যৎ অতীত বোঝায় তখন এটা সক্রিয় হয়ে যাবে। কিন্তু এটা অক্রিয়। তিনি বাংলাদেশের নাগরিক বললে এটা অক্রিয় বাক্য, আর তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন বললে সক্রিয় বাক্য। বা বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য আবার বিবৃতিমূলক বাক্য, নেতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, আবেগবাচক বাক্য, এরকম কয়েক ভাগে ভাগ করা যায়। চারটা ভাগ দিচ্ছে দেখো। বিবৃতিবাচক বাক্য সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় সেগুলি বলে বিবৃতিমূলক বাক্য। যেমন, বিবৃতিমূলক বাক্য আর কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। বিভিন্ন বাক্যকে ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। হাবুদক ইতিবাচক মানে হাবুদক, নেতিবাচক মানে নাবুদক হতে পারে। যেমন, আমরা রোজ বেড়াতে যেতাম, এটা বাক্য, ইতিবাচক বাক্য। আর তারা তোমাদের ভুলেনি, নাবুদক, এটা হলো নেতিবাচক বাক্য। এটা হলো বিবৃতিমূলক বাক্য। আর প্রশ্নবোধক বাক্য ইংরেজি বলে ইন্টারোগেটিভ বাক্য। বক্তা কারোর কাছে থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে এগুলি বলা হয় প্রশ্নবোধক বাক্য। কোনো কিছু জানতে চাইলে, তোমার নাম কি, তুমি কোন স্কুলে পড়ো, তুমি কোথায় থাকো, প্রশ্নবোধক করলে এটা হইল প্রশ্নবোধক বাক্য। সুন্দর বলে কোন ধরনের ব্যঞ্জন বলা হয়, এগুলি যেমন প্রশ্ন জিজ্ঞেস করছে, বক্তা কারোর কাছে কোনো কিছু জানার জন্য যে ধরনের বাক্য হয়, এটা হইল প্রশ্নবোধক বাক্য। তোমার প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবে এবং প্রশ্ন করতে হবে। তারপরে অনুজ্ঞাসূচক বাক্য, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, এগুলি যদি বোঝায় তাহলে এটা হলো অনুজ্ঞাবোধক বাক্য। যেমন, আমাকে একটি কলম দাও, তারপরে তার মঙ্গল হোক প্রার্থনা করতে, একটি কলম দাও, অনুরোধ করতে, আমাকে একটি কলম দাও, এরকম হলো অনুজ্ঞাবোধক বাক্য। এগুলি তোমাদের নিচের ক্লাসে আরো অনেক প্রশ্ন, 5 বইও এই বাক্যের শ্রেণী বিভাগের ভিতরে আছে। আবেগবাচক বাক্য, কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি করে তাকে আবেগসূচক বাক্য বলে। দারুণ, আমরা জিতে গিয়েছি। দেখো প্রশ্নটা দেখো, দারুণ সাথে চিহ্নটা দেখো, এটা কি বিস্ময়সূচক বাক্য বলে বা আবেগসূচক বাক্য, কোনো আবেগ প্রকাশ করলে। যেমন, আমরা জিতে গেছি, উচ্চ উচ্চ পাহাড়ে আমি তো ভয়েই মরি। এই মরির পিছনে দেখো প্রথমত চিহ্নটা, এটাও কিন্তু বিস্ময়সূচক বাক্য বলে, এটারে আবেগসূচক বাক্য বলা হয়। কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে, বাহ কি সুন্দর পাখিটি, সকালটা খুবই সুন্দর, তুমি আশ্চর্য হইয়া বিস্ময় প্রকাশ করলো, বাহ কি সুন্দর পাখিটি, আমরা খেলায় জিতে গেছি, এরকম
আবেগ প্রকাশ করলে এটাকে বলা হয় আবেগসূচক বাক্য। তোমাদের এই আবেগসূচক বাক্য এখানে শেষ হইলে দেখো অনুষ্ঠিত লেখে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক বার্ষিক এককে কি বলা হয়? এটারে ভাষা বলে। একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক বার্ষিক বাক্যকে অনুশীলনীর প্রশ্নটা দেখো। 1 নম্বরে তোমার ক বাক্য বলা হয়। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? বর্গ বলা হয় না? এটাকে আমরা পড়ে আসলাম না? বাক্যের মধ্যে গুচ্ছ অনেক সময় পদবত কাজ করে, একাধিক শব্দের গুচ্ছকে বর্গ বলা হয়। আর বাক্যের মধ্যে বলা হয় দেখো, বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলা হয়? বর্গ বলা হয়। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে বর্গ বলা হয়। একে দিয়ে চালায় তাকে কি বলা হয়? কর্তা কর্ম ক্রিয়াপদ। বাক্যে যে মেন ব্যক্তি বলে কর্তা, কর্তা যা করে এটা হইল কর্ম। সজল স্কুলে যে বাক্যের উদ্দেশ্য, সজল হইল বাক্যের উদ্দেশ্য কোনটা? স্কুলে যে হইল উদ্দেশ্য, সজল হইল উদ্দেশ্য, আর স্কুলে যে হইল বিধেয়। একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা তাকে কোন বাক্য বলা হয়? তাকে একটু আগে পড়ছি না, একটি মূল বাক্যের অধীনে একাধিক আশ্রিত বাক্য থাকলে তাকে বলা হয় জটিল বাক্য। এগুলি তোমরা অনুশীলনের ভিতরে পাইবা। কেমন? আজকে সময় কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে এটা হয় আবেগসূচক বাক্য। অবাক বা বিস্মিত হয়ে গেলাম, এটা আবেগসূচক বাক্য। আজকে তোমার সময় যাতে কম, অনলাইন ক্লাসের সময় কম, তোমাদেরকে আজকে আমি 2টা চ্যাপ্টার পড়াই দিলাম। 2টা চ্যাপ্টার পড়বা। আর আগামীতে যদি আমি তোমাদের পরীক্ষার আগে ক্লাস না পাই, তাহলে তোমরা বাগধারাগুলো নিজেরাই পড়ে নিবে। 112, 111 পৃষ্ঠাতে। আর একটা চ্যাপ্টার আছে সংখ্যাবাচক শব্দ। যদি ক্লাস পাই তাহলে আমি পড়ে দিব, আর ক্লাস যদি আর না পাওয়া যায় তাহলে তোমরা নিজেরাই পড়ে নিতে হবে। এখন আমাদের আবার সপ্তাহে স্টুডেন্ট খুলে গেছে, সপ্তাহে মাত্র তোমার একটা ক্লাস দিচ্ছে। আগে তো 2টা ক্লাস পাইতাম। তো আজকের ক্লাস এখান পর্যন্ত রইল। তোমরা নিয়মিত যেহেতু তোমাদের স্কুলে আসার তারিখ, সেদিন স্যারের সাথে যোগাযোগ করে তোমরা স্কুলে আসবা এবং বাড়িতে নিয়মিত পড়াশোনা করবা। আজকে এই পর্যন্ত রইল। খুদা হাফেজ।